দেখো, সবার আমি ছাত্র। সুনির্মল বসু। সুনির্মল বসু 1902 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে। শিশু সাহিত্যিক সুনির্মল বসু। সুনির্মল বসু সম্পর্কে আমরা জানলাম। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন, তাই না? অনেক আগে। আজ থেকে কত বছর আগে? জি মিস। বলেছি কত বছর আগে তিনি মারা যান সুনির্মল বসু? মিস 64। মিস মিস 74 বছর। 63। মিস 64। মিস 64। 57 সালে তিনি মারা যান। ঠিক আছে, তাহলে ইয়েস মিস। অনেক বছর আগে। 50-60 বছর আগের পরিবেশ প্রকৃতি কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল? আমাদের মতো এত এরকম ছিল? তথ্য নো প্রযুক্তি, মিস। জ্ঞান বিজ্ঞান, তারপরে সমাজের প্রাকৃতিক পরিবেশ, এগুলো অন্যরকম ছিল, তাই না? প্রতিনিয়ত সমাজ ইয়েস পরিবর্তন, ম্যাম। প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? প্রকৃতির কাছ থেকে আমরা জি দূরে সরে যাচ্ছি, ম্যাম। প্রকৃতিকে আমরা বসবাসের অনুপযোগী করে তুলছি। আচ্ছা দেখো, অসাধারণ একটা কবিতা, সবার আমি ছাত্র। আমরা একবার একটু পড়ে নিচ্ছি, হ্যাঁ? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। এই যে আমাদের আকাশ আমাদের মাথার উপরে আছে, আমরা দেখছি আকাশ, মানে উপরে আসলে তো আকাশ বলতে কিছু নেই, তাই না? এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। তারপরও মানে যেটাকে আমরা আকাশ মনে করি, আকাশ কিন্তু আমরা অহরহ দেখে থাকি। এই যে অনেক সময় আহ, এখন বৃষ্টির সময় চলছে, যখন মানে বৃষ্টি হবে তার আগে কালো মেঘে ছেয়ে যায়। তারপর যখন কড়া রোদ উঠে তখন একরকম রং থাকে, আবার সন্ধ্যার দিকে একরকম, সকালের দিকে একরকম। কিন্তু এই আকাশ যে আমাদের উদার হতে শেখায়, বা আকাশকে নিয়ে আমরা কখনো এরকম চিন্তা করি যে আকাশ এত বড়, বা যেদিকে তাকাই শুধু আকাশ, মানে এর যেন কোনো শেষ নেই। এরকম এত বিশাল একটা মনের অধিকারী যেন আমরা হতে পারি, এগুলো কি আমরা কখনো চিন্তা করি? করি না। দেখো, কবি সাহিত্যিকরা কত সুন্দর সুন্দর চিন্তা করেছেন, কত সুন্দর কল্পনা করেছেন যে আকাশের কাছ থেকে আমরা উদার হতে পারি, এত বিশাল একটা মনের অধিকারী হতে পারি। আচ্ছা, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী, কর্মঠ হওয়া। এই যে আমরা অলস বসে সময় কাটাচ্ছি, যে করোনার কারণে কি হচ্ছে, আমাদের স্কুল কলেজ বন্ধ, আমরা মনে করি যে আমাদের পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নাই, তাই না? না, না মিস আছে। কি কাজ আছে ম্যাম? আমরা বাড়ির কাছে বাড়ির কাজে অন্যদের সাহায্য করতে পারি। করতে পারি, কিন্তু করি কয়জন? ম্যাম আমি করি। বাড়ির কাজ, তারপরে মনে করেন কোনো ক্লাবের কাজ বা মনে কোনো একাডেমিতে খেলতে যায় ওগুলা। আচ্ছা ঠিক আছে, দেখো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে।
পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। দেখো এই যে পাহাড়, পাহাড় শিখায় তাহার সমান, মানে পাহাড়ের সমান মৌন মহান, মানে পাহাড় মৌন মানে চুপচাপ নীরব, ঠিক আছে, মহান। আমরা কি করি, একটা অল্প কিছু মহৎ কাজ করে একেবারে সেটা পাবলিসিটি করার জন্য চেষ্টা করি, তাই না? যাবে এই কাজটা করেছি আমরা ফেসবুকে দেই, তারপর হচ্ছে বিভিন্ন জনের কাছে বলে বেড়াই যে আমি এই ভালো কাজটা করেছি। কিন্তু দেখো পাহাড় কি করে, পাহাড় নীরবে মহৎ, ও যে একটা মহৎ বা ও যে একটা স্থির, চুপচাপ কি করে, মহৎ হতে শেখায়। আসলে তো মহৎ সেই যে কিনা একটা ভালো কাজ করবে কিন্তু সেটার কোনো মানে লোক দেখানো প্রচার প্রচারণা করবে না, তাই না? চুপচাপ মহৎ কাজ করে যাবে। সেটা আমাদের পাহাড়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং দেখো খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। আমাদের এই যে আমরা যে যারা শহরে বসবাস করি, আমরা কখনো খোলা মাঠ দেখেছি? কোথাও কোনো জায়গা নেই। খোলা মাঠই আমাদের দিল, আমাদের মন, এরকম খোলা মনের অধিকারী আমরা কিভাবে হব? দেখো পরিবেশ এবং প্রকৃতিকে আমরা যেভাবে মানে ধ্বংস করছি, যেভাবে নষ্ট করে দিচ্ছি, তাতে কি হচ্ছে, আমাদের এই যে খোলা মাঠ, কবি আজ থেকে আরো 50-60 বছর আগে যে খোলা মাঠের কথা বলেছে, আমরা আদৌ কি সেই খোলা মাঠ দেখেছি? খোলা মাঠ মানে হচ্ছে একেবারে মনে করো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুব অস্পষ্ট দেখা যাবে, এরকম বিশাল মাঠ, বিশাল প্রান্ত, এরকম প্রান্ত অনেক বড়, শুধু যেদিকে চোখ যায়, কুয়াশার মধ্যে যেদিকে চোখ যাবে শুধু মাঠ আর মাঠ, খোলা একেবারে, মানে দৃষ্টি সীমার ভেতরে যা কিছু আছে সবকিছু মানে দেখবো এরকম খোলা খোলামেলা। কিন্তু আমরা শহরে বাস করি, আমাদের সামনে এরকম কিছুই নাই, তাই না? ছোট্ট ছোট্ট মাঠ আছে, ছোট ছোট বাসা, ছোট ছোট রুম। আমাদের চোখের সামনে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ দেখো সূর্য আমায় মন্ত্রণা যা দেয়, একটু দেখতে পাইতাম তাও আরো বিল্ডিং বানায় শেষ করে দিছে। আচ্ছা কবিতাটা শেষ করি। দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। দেখো এই যে সূর্য, সূর্য আমাদেরকে কি করছে, আপন তেজে জ্বলতে, মানে আমাদের ভেতরকার যে শক্তি, আমাদের যে সামর্থ্য, এই শক্তি সামর্থ্যতে আমরা যেন জ্বলে উঠি, মানে এগুলো যাতে আমরা আপন তেজে জ্বলা মানে কি আত্মনির্ভরতা বুঝাইছে? হ্যাঁ আত্মনির্ভরতা বোঝায়। তারপর হচ্ছে তোমার ভেতরের যে শক্তিগুলো আছে সেগুলোর যথাযথ ব্যবহারকে বোঝায়। তারপর সেগুলো সম্পর্কে সচেতনতা বোঝায়, ঠিক আছে? বা তুমি একটা অন্যায়ের প্রতিবাদ করবা বা তুমি সত্যের পথে থাকবা, সেটা তোমার যে আপন তেজ, তোমার যে শক্তি, সেটা সেটা নিয়ে তুমি আলোকিত হয়ে উঠবা, জ্বলে উঠবে, এটা বোঝায়। অনেক কিছুই তুমি বুঝতে পারো। আচ্ছা চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। যেমন সূর্যের যেমন তেজ আছে, আমাদের যেমন তেজের দরকার, আমাদের যেরকম মানে কঠোরতার দরকার, ঠিক সেরকম আমাদের ভেতরে মধুরতাও থাকা দরকার, তাই না? একেবারে কোমলতাও দরকার। সেই কোমলতাটা আমরা কোথায় শিখবো? চাঁদের কাছ থেকে। সুন্দর সুন্দর কথা, মিঠে কথা শিখবো। চাঁদ ঠান্ডা মিষ্টি জ্যোৎস্না,
যেটা থেকে আমরা উপভোগ করতে পারি। আচ্ছা, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে। দেখো, এই যে সাগর, সমুদ্র, এই সমুদ্র আমাদের ইশারা দেয় বা আমাদের শেখায় যে অন্তর হোক রত্ন আকর। আমাদের ভেতরটা, আমাদের মন, আমাদের অন্তর, এই অন্তরের মধ্যে যেন আমরা অনেক ধরনের মূল্যবান মানে রত্নটা ধারণ করতে পারি। এই রত্ন মানে কি বোঝানো হয়েছে? সাগরের গভীরে অনেক রত্ন থাকে না, অনেক মণি মুক্তা রত্ন, তারপর অনেক মানে মূল্যবান সম্পদ গুলো থাকে। ঠিক সেরকম আমরা যদি প্রকৃত মানুষ হতে চাই বা আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের ভেতরেও এই ধরনের মূল্যবান জিনিস থাকতে হবে। সবচেয়ে মূল্যবান জিনিস কি মানুষের? বলো। মানুষের ভেতরে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র, নৈতিক চরিত্র, তাই না? জি চরিত্রের ম্যাম। চেয়ে মূল্যবান কিছু আছে? দেখো, সততা, No, miss. তারপরে ধৈর্য, তারপর হচ্ছে ক্ষমাশীলতা, তারপর হচ্ছে এই যে ধর্মভীরুতা, তারপর বিবেক। সময়ানুবর্তিতা। হ্যাঁ, এই মানে সময়ানুবর্তিতা, তারপর হচ্ছে পরিশ্রমী, তারপর সত্যবাদী, এরকম মানে হাজার হাজার গেলে মূল্যবান, নেট পাবো। হ্যাঁ, হাজার হাজার যে গুণ আছে, বিশেষ বিশেষ গুণ আছে বা অনেক মূল্যবান, যেগুলো টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেগুলো অর্থের চেয়েও অনেক দামি, তাই না? এইগুলো দিয়ে যদি আমরা আমাদের অন্তরটাকে পরিপূর্ণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, এবং এটাই আমাদের সাগরের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি, যে সাগর যেমন তার অন্তরে বা তার গভীরে বহু মূল্যবান সম্পদ আঁকড়ে ধরে রাখে, ঠিক সেই রকম আমরাও কি করতে পারি, এরকম রত্ন, বহু মূল্যবান রত্ন আমাদের অন্তরে ধারণ করতে পারি। আর আপন বেগে চলা নদীর কাছ থেকে শিখবো। আপন বেগ, নিজের একটা মন আছে, নিজের একটা বিবেক আছে, তাই না? আমাদের বিবেক যেটাকে সায় দিবে, আমাদের মন যেটাকে বলবে যে এটা সঠিক, সেই পথেই আমরা চলবো। কোনো ধরনের মানে স্বার্থপরতার বা কোনো লোভের বশবর্তী হয়ে আমরা কোনো অন্যায় কাজে বা অন্যায় পথে চলবো না। ঠিক আছে? বোঝা গেছে? মাটির জি কাছে ম্যাম। সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির সহিষ্ণুতা মানে ধৈর্য, অসীম ধৈর্য, ধৈর্য, সহ্য ক্ষমতা। ধরো মাটিতে আমরা কি করছি, সবকিছুই আমরা মাটির উপরেই করছি, তাই না? আমরা ভূপৃষ্ঠে বসবাস করি, মাটিতে আমরা মানে যত অত্যাচার আছে আমরা মাটির উপর চালিয়ে যাচ্ছি, কিন্তু মাটি কি করছে, নীরবে সেটা মেনে নিচ্ছে, তাই না? এইরকম Yes, miss. অসীম ধৈর্য, সহিষ্ণুতা আমরা কিন্তু মাটির কাছ থেকে পেয়ে থাকি। দেখা যাচ্ছে যে বাবা মা আমাদের এত কষ্ট করে বড় করেছে, এত কষ্ট করে আমাদের লালন পালন করছে, তারা সামান্য একটু কথা বললেই বা একটু বকাঝকা রাগারাগি করলে আমরা একেবারে মানে অনেক বেশি আমাদের রাগ হয়ে যায়, আমাদের অনেক কষ্ট লেগে যায়, তাই না? আমরা সবকিছু ভুলে যাই। আমরা যে একেবারে অসহায় একটা শিশু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, প্রায় 1-2 বছর মানে আমাদের সবকিছুই বাবা মা করে দিত, না করলে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদের প্রোটেক্ট করে করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, আমাদের বড় করে তুলেছেন। আমরা সবকিছু ভুলে যাই, তাদের স্যাক্রিফাইস গুলো ভুলে যাই, তাদের কষ্টগুলো ভুলে যাই। সামান্য একটু একটু বকা দিল, একটু রাগ করে কিছু বললো বা একটু পড়ার কথা বললো, তাতে আমাদের রাগ হয়ে গেল, হয় না?
জি মিস। ইয়েস মিস। তাহলে আমরা যদি সহিষ্ণু হতে পারি, আমরা যদি ধৈর্যশীল হতে পারি, তাহলে কি আমরা এই অল্প কিছুতেই আমরা বাবা মার সাথে রাগারাগি করতে পারবো? তা মিস কিন্তু আমি পারবো না। রাগারাগি কি মিস, বললেই তো ভয় পড়তেছে, রাগার প্রশ্ন উঠেই না। তাহলে আমাদের সহিষ্ণু হতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। মানে কোনো অকারণে এই যে মিস আমি আবার দেখা যাচ্ছে, রাগারাগি করি না মিস, আমি তো ভয় পাই। আমি তোমার একার কথা বলিনি বাবা। আচ্ছা দেখো, আবার দেখা যাচ্ছে কলেজে কি হয়, বন্ধুরা একসাথে খেলাধুলা করি বা খেলায় কোনো একটা ইয়ে হলো, সমস্যা হলো বা কিছু একটা হলো, কারোর সাথে রাগারাগি হলো, দিয়ে দিলাম একদম খুশি, মারামারি শুরু হয়ে গেল, এরকম হয় না? ইয়েস মিস। জি ম্যাম। তাহলে আমাদের যদি ধৈর্য থাকে, আমাদের যদি সহিষ্ণুতা থাকে, তাহলে কিন্তু আমরা অল্পতেই এরকম করে মারামারি করতে পারবো না, তাই না? তাহলে সবাই আমরা ভালো থাকবো। দেখা যায় কলেজে প্রায়ই ছেলেরা মারামারি করছে, তারপর ঝগড়া লেগে যায়, লাগে না? এগুলোর মূল কারণ ইয়েস হচ্ছে মিস। আমাদের সহিষ্ণুতার অভাব। ঠিক আছে? আচ্ছা দেখো, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে হচ্ছে পাথর। পাথর অনেক শক্ত না? ইয়েস। ইয়েস মিস। মানে আমাদের নিজেদের কাজে খুব কঠোর হতে হবে, যে আমি একটা ভালো কাজ করছি বা আমি একটা ভালো পথে আছি, এটা ঠিক ঠিক কাজ করছি, কেউ আমাকে লোভ দেখালো যে এই কাজটা তুমি না করে যদি এটা করো তাহলে তুমি আরো ভালো থাকতে পারবা, আরো অনেক টাকা পাবা, এই সেই, আমরা ওইদিকে ফিরেও তাকাবো না, আমরা ওই লোভটা করবো না, নিজেদের কাজে আমরা কঠোর থাকবো। ঠিক আছে? আচ্ছা মিস, কেউ যদি একটা ভালো পজিশনে যাইতে পারে তাহলে সে তো এটা ওই সুযোগটা গ্রহণ করবে, তাই না? না, কেউ যদি মনে করে যে আমার অনেক টাকা থাকলো তাতে আমি ভালো থাকলাম, সেটা তো না। আমি সৎ থাকলাম, আমার কনফিডেন্ট থাকলো, আমার আত্মবিশ্বাস থাকলো, আমি অন্যায় করিনি, আমি সত্যের পথে আছি, আমি ভালো পথে আছি, আমি মানুষের উপকার করছি, মানুষের ক্ষতির কারণ হচ্ছি না, এটাই হচ্ছে প্রকৃত ভালো লাগা, এটাই হচ্ছে প্রকৃত ভালো থাকা। এভাবে আমাদের অবশ্যই। মনকে বোঝাতে হবে। ঠিক আছে? আমরা যদি মনেই করি যে আমি একটা ভালো অবস্থানে যেতে পারবো একটা অন্যায় করলে, ভালো অবস্থান মানেই হচ্ছে আমি অনেক টাকার মালিক হব, এভাবে যদি আমি মনকে বোঝাই, তাহলে তো এটা মিস অন্যায়। আমি ওইভাবে বললাম, বলছি মানে খারাপ কাজের কথা আমি বললাম, বলছি এমনিতে তো কেউ একটা ভালো পজিশন যেতে পারলে সে তো এটা গ্রহণ করবেই, তাই না? তুমি যদি কোনো অন্যায় না করে, কারো ক্ষতি না করে ভালো অবস্থায় যেতে পারো, এবং সেটাই তো যাওয়া উচিত, আমাদের সবসময় নিজের অবস্থান থেকে আরো উন্নত চিন্তা করা উচিত, আরো ভালো অবস্থায় যাওয়া উচিত। কিন্তু কিভাবে উচিত? সেটা হচ্ছে ন্যায়ের পথে থেকে। অন্যায় করলে ওটার শাস্তিও পরে পায়। আচ্ছা দেখো, আমরা শেষ করি। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই যে ঝর্ণা, ঝর্ণার একটা ছন্দ আছে নিজস্ব, ঝর্ণা থেকে পানির যে পতন গুলো হয় সেটার একটা আলাদা সুর আছে, একটা ছন্দ আছে। এই ঝর্ণা যেন আমাদেরকে কি করে, আমাদের প্রাণের ভিতরে গান, সুরের জন্ম দেয়। ঠিক আছে? আর শ্যাম বনানী, বনানী বন দেখেছো কেউ? আমাদের দেশের আস্তে 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 বনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঝোপ জঙ্গল বন
গাছপালা যা কিছু ছিল সব কেটে ছেটে মানুষ তার নিজের বসবাসের জায়গা করে নিচ্ছে, তাই না? যে এরকম হইতো না যদি মানুষ সচেতন হইতো। আচ্ছা দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই কথাটা তো তোমরা সবাই বুঝেছো। এই যে বিশ্বের সবকিছু নিয়ে, পাহাড় নিয়ে বলছে, সমুদ্র নিয়ে বলছে, আকাশ, চন্দ্র, সূর্য যা কিছু আছে, এই সব এই বিশ্বের যে মানে প্রকৃতির যে সম্পদগুলো আছে সবকিছুর কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন, এবং সেটা বলেছেন যে বিশ্ব জোড়াই পাঠশালা, মানে এই পৃথিবীটাই একটা পাঠশালা। ঠিক আছে, এই যে আমাদের প্রকৃতি, আমরা যে পরিবেশে বসবাস করছি, আমাদের আশেপাশে যা কিছু দেখছি, এই সব কিছু থেকেই আমাদের অনেক কিছুই শেখার আছে। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কোনো মানে মনোযোগ দিয়ে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সবই কি করতে পারবো, শিখতে পারবো। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলী সন্দেহ নাই মাত্র। এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে একটা বিরাট খাতার সাথে তুলনা করা হয়েছে, এবং তার পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় অনেক জ্ঞান আছে, অনেক পড়াশোনা আছে, সেখান থেকে যেন কবি শিখছেন। দেখো তাহলে এই কবিতাটার মূল যে বিষয় সেটা কি? মূল বিষয় হচ্ছে আমরা এই যে জ্ঞান অর্জন করছি, আমরা যে পড়াশোনা করছি, শুধুমাত্র স্কুল কলেজে এসে বা বিদ্যালয়ে এসে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমরা কেবল জ্ঞান অর্জন করতে পারি, এটা কিন্তু ভুল কথা, তাই না? জ্ঞানের উপাদানগুলো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখান থেকে আমরা অনেক ধরনের জ্ঞান লাভ করতে পারি। এবং প্রকৃতি আমাদের যে শিক্ষাটা দেয়, প্রকৃতির কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, তাই না? যুগে যুগে এই যে দেখবে এত আবিষ্কার, এত পৃথিবীর এত উন্নয়ন, এত কিছু, এগুলো মানে মানুষ কিভাবে শিখেছে, এই জ্ঞানগুলো কিভাবে অর্জন করেছে? প্রকৃতির কাছ থেকে, তাই না? প্রকৃতিকে কাজে লাগিয়ে। প্রথমেই কি বইয়ের মধ্যে জ্ঞান থাকে? বলো। বলো। নো ম্যাম। কেউ একজন জ্ঞানটা আবিষ্কার করেন, তাই না? তারপর সেটা জি ম্যাম। বইয়ের মধ্যে বা গ্রন্থের মধ্যে সেটা লিপিবদ্ধ করেন। কিন্তু প্রথমে তো জ্ঞানটাকে কেউ আবিষ্কার করেন, শিক্ষাটা লাভ করেন, তাই না? কেউ যদি জ্ঞানটা আবিষ্কার করতে না পারেন, শিক্ষাটা গ্রহণ করতে না পারেন, তাহলে তো আমরা বইয়ের ভেতরে পাচ্ছি না, তাই তো? ইয়েস। তাহলে আগে হচ্ছে প্রকৃতি, আগে হচ্ছে আমাদের এই বিশ্ব, তারপর হচ্ছে জ্ঞানের ভান্ডার, বই, এই সেই এগুলো। তাহলে এই কবিতার মূল হচ্ছে সবার আমি ছাত্র, মানে আমাদের চারপাশের যে প্রকৃতি আছে, যে পরিবেশ আছে, আমরা এই প্রকৃতি থেকে, এই পরিবেশ থেকে অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের সচেতন দৃষ্টি, কৌতূহলী দৃষ্টি থাকতে হবে, কৌতূহলী মন থাকতে হবে। ঠিক আছে, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন ঘটাতে হবে। আমরা যে কোনো একটা বিষয় থেকে, যে কোনো জিনিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই যে দেখবে প্রকৃতির একটা মানে পিঁপড়া একটা উপাদান, তাই না? এরা সবসময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে, এদের ভিতরে এক ধরনের একতা রয়েছে, এরা সবসময় একটা মানে গ্রুপের মধ্যে চলে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যদি বিচ্ছিন্ন মানুষ, এই যে আমরা যারা আছি,
আমরা যত বিচ্ছিন্ন হব তত আমরা দুর্বল হয়ে পড়বো, তত আমরা মানে অসহায় হয়ে পড়বো। আমরা যদি এককভাবে থাকি, একতা নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা শক্তিশালী হয়ে উঠবো। আমরা সবাই যদি মিলেমিশে থাকি তাহলে কিন্তু আমরা অনেক উন্নত হতে পারবো, অনেক ভালো থাকতে পারবো। কিন্তু আমরা কি করি? আমরা কি একতার কথা চিন্তা করি? আমরা কিন্তু একতার কথা চিন্তা করি না। এককভাবে আমরা থাকতে পছন্দ করি, এককভাবে থাকতে আমরা ভালোবাসি, যার ফলে কি হয়ে যাচ্ছে? আমরা দুর্বল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা নিজেরা হয়তো সাময়িকভাবে ভালো থাকছি, কিন্তু সবাই মিলে সার্বিকভাবে আমরা ভালো থাকতে পারছি না, আমাদের দেশটা উন্নত হচ্ছে না। মানুষ যত একক চিন্তা করবে তত বেশি দুর্বল হয়ে পড়বে। যৌথ চিন্তা করলে, সবাইকে নিয়ে ভালো থাকার কথা চিন্তা করলে আমরা অনেক ভালো থাকতে পারবো। আচ্ছা দেখো, জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল, এর কোনো বিকল্প নাই। প্রকৃতি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। প্রকৃতি থেকে খাদ্য গ্রহণ করছি, প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি, তাই না? প্রকৃতির উপরেই টিকে আছি, বেঁচে আছি। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেরও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। মানবিক এবং নৈতিক শিক্ষা, মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করলাম তাতেই আমাদের আমরা মানুষ হয়ে গেলাম, তা কিন্তু না। আমাদের মানুষ হতে গেলে কিছু নৈতিক শিক্ষার দরকার, কিছু মানবীয় গুণের দরকার। এগুলো কিন্তু আমরা, যাদের এই বিষয়গুলো কম বা যাদের নাই, তারা কিন্তু খারাপ মানুষ, তারা কিন্তু সমাজের সব অন্যায়গুলো করে বেড়ায়, তাই না? আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়, আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ জাগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হচ্ছে সূর্য, সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভান্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়, গতিময় ঝর্ণা মনকে গতিশীল রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটির নিচে নিজে যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরকেও সেই সহিষ্ণুতা শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। তাহলে কবিতাটা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. কবিতার মূল কথা হচ্ছে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা। কিভাবে হব? কিভাবে শিক্ষা লাভ করব? আকাশের কাছ থেকে, বায়ুর কাছ থেকে, সূর্যের কাছ থেকে। মূল কথা হচ্ছে তোমার উদার হতে হবে, তোমার মহান হতে হবে, তোমার কর্মশীল মানে কর্মঠ হতে হবে। তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, তোমার ন্যায়ের পথে অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। তারপর তোমার ভেতরের যে চারিত্রিক যে মূল্যবান যে গুণগুলো রয়েছে সেগুলো তোমার ভেতরে থাকতে হবে। মোট কথা, একজন মানুষের একটা আদর্শ প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য যে মানে গুণগুলো দরকার সেগুলোই তোমার অর্জন করতে হবে। এবং এখানে তোমাকে দেখানো হয়েছে যে তুমি কিভাবে অর্জন করবে, তোমার অর্জনের প্রক্রিয়াটা কি। তুমি প্রকৃতি থেকে এই জ্ঞানগুলো আহরণ করবে, এই প্রকৃতি থেকে, প্রকৃতির সাহায্যে প্রকৃতিকে দেখবে, প্রকৃতির কাছাকাছি যাবে, সেটা নিয়ে চিন্তা করবে যে এরা কিভাবে চলছে। এটা দেখে দেখে আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, তাই না? এই শিক্ষাটা প্রকৃতির কাছ থেকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা যত বেশি শিখতে পারবো, যত বেশি অর্জন করতে পারবো, আমরা তত ভালো মানুষ হয়ে উঠতে পারবো, তত আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো।
ঠিক আছে? তোমার মানুষ হিসেবে তোমার কি কি গুণ থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেটা যেমন জানছি এখান থেকে, ঠিক সেরকম আমরা এই গুণগুলো কিভাবে অর্জন করব, কোথায় থেকে আমরা অর্জন করব সেটা কিন্তু চিহ্নিত করা আছে। এই শিক্ষাটা আমরা কিভাবে পাবো সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি, তাই না? জি যদি আমরা উদার হতে পারি, যদি আমরা কোমল হতে পারি, যদি আমরা কঠোর হতে পারি, যদি আমরা সহিষ্ণু হতে পারি, যদি আমরা কর্মঠ হতে পারি, তাহলে আমাদের দ্বারা সমাজের উন্নয়ন হবে, পরিবারের উন্নয়ন হবে এবং আমরা প্রত্যাশিত মানুষ হয়ে উঠতে পারি, তাই না? জি আচ্ছা, এই কবিতাটা বুঝতে পারো নাই, কোনো লাইন কোনো কিছু মানে এরকম কিছু আছে? নিশ্চয় আমার দিল ভিক্ষা ওই জায়গাটা দীক্ষা মানে শিক্ষা, আমায় দিল দীক্ষা মানে হচ্ছে আমাকে শিক্ষা দিল। কবি কি মিস শিক্ষা আমি দিল? একটু ওই জায়গাটা বুঝলাম না শ্যাম মিস। বনানী শ্যাম বনানী সরস্বতী আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী, সবুজ বনানী, সবুজ শ্যামল, সবুজ মানে কি সতেজতার প্রতীক, তাই না? জীবন্ত। ধরো যে পাতাটা হলুদ হয়ে গেছে সেটা কিন্তু মৃত, তাই না? আর যেটা সবুজ, যেটা শ্যামল, সেটা কিন্তু সজীবতার প্রতীক, প্রতীক সতেজ, সজীব, জীবন্ত। তাহলে এখান থেকে শ্যাম বনানীর কাছ থেকে আমরা সবসময় সতেজ থাকতে পারি এবং শ্যাম বনানীর কাছ থেকে যে একটা ফ্রেশ একটা অক্সিজেন বা সুন্দর একটা মানে টিকে থাকার জন্য যে একটা কি বলবো দূষণ মুক্ত একটা পরিবেশ, একটা বিশুদ্ধ পরিবেশ, সেটাও কিন্তু আমরা পেতে পারি শ্যাম বনানীর কাছ থেকে। ঠিক আছে? তাহলে এই ভিক্ষাটা, ভিক্ষা মানে হচ্ছে কোনো কিছু দান, কোনো কিছু দেয়া। ধরো প্রকৃতি আমাদের এই জিনিসটা দিচ্ছে, দান আমরা গ্রহণ করছি, এটা বুঝতে পেরেছো?